বীরভূম জেলার একটা প্রত্যন্ত গ্রাম ধূম্রকুঞ্জ। রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল গোকুলের। গোকুল গ্রামের এক সাধারণ কৃষক। গ্রামে একটা ছোট্ট মাটির চালা রয়েছে তার। ঘুম ভেঙে খানিকটা অবাকই হয়ে গেল সে। তার পাশে তার স্ত্রী কমলা শুয়ে নেই। কোথায় গেল সে এত রাত্রে? কমলা, কমলা, কোথায় গেলি তুই? উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরোলো সে। এত রাতে হঠাৎ কেন সে বাইরে বেরোতে যাবে? খানিকটা এদিক ওদিক তাকাতে ডান দিকে কমলাকে সে দেখতে পেল। আনমনে হেঁটে চলেছে। কারোর দিকেই যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। কমলা, কমলা, দাঁড়া দাঁড়া কমলা। কমলাকে থামতে বলল গোকুল, কিন্তু নিজের স্বামীর দিকেও একবারের জন্য ফিরে তাকালো না সে। পিছন ঘুরে যেমনভাবে সে হেঁটে যাচ্ছিল সেরকমভাবেই সে হাঁটতে লাগলো। মাথার কালো চুল অবিন্যস্তভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। কমলাকে থামানোর উদ্দেশ্যে গোকুলও চলতে লাগলো তার পিছন পিছন। দাঁড়া কমলা, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। কমলাকে এই অবস্থায় দেখে গোকুল এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে গ্রামের কাউকেই ডাকার কথা তার মাথাতে আসেনি। সে ভেবেছিল তার স্ত্রীর হয়তো ঘুমের মধ্যে হাঁটার কোনো খারাপ স্বভাব আছে, কিন্তু ব্যাপারটা যে অত্যন্ত অস্বাভাবিক সেইটা সে ভাবতে পারেনি। সে যতই হাঁটতে লাগলো কমলাকে যেন সে কিছুতেই ধরতে পারছে না। কোনো এক অদৃশ্য শক্তির মন্ত্র বলে কমলা যেন তার হাঁটার শক্তি দ্বিগুণ করে নিয়েছে। আর গোকুলের কেমন যেন মনে হচ্ছে তার স্ত্রী এখন আর তার মধ্যে নেই। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় যাচ্ছিস কমলা? এ কি, এ তো দেখছি গ্রামের শ্মশান। শ্মশানের ভেতর কেন যাচ্ছে? কমলা, কমলা দাঁড়া। কমলা ততক্ষণে গ্রামের শ্মশানের মধ্যে ঢুকে পড়েছে। অন্ধকার রাতে সেই শ্মশানের ভেতর একটা আগুনের শিখা দেখা যাচ্ছে, যেন কোথাও কেউ আগুন জ্বালিয়ে যজ্ঞ অথবা সেই জাতীয় কিছু করছে। কমলা, তুই এখানে? এ কি, এই এই কুকুরটা এখানে কোথা থেকে এলো? একে তো আগে কখনো দেখা যায়নি। এই এই, যা যা এখান থেকে, যা। গোকুলের পথের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে একটা মিশমিশে কালো কুকুর। অন্ধকারে সেই কুকুরটার চোখ দুটো অস্বাভাবিক রকমের জ্বলছে। তার জিভটা সে বার করে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কুকুরটা গোকুলকে সামনের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে। এই যা 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 এখান থেকে। কমলা, এ কি, কমলা কোথায় গেল? কোথায় গেল? এ তো এখানেই দাঁড়িয়েছিল। কমলা, কমলা। কমলা যেন হঠাৎ করেই গোকুলের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আশেপাশে কোথাও তাকে দেখা যাচ্ছে না। তাকে খোঁজার জন্য গোকুল সামনের দিকে এগোতে যাবে, এমন সময় কুকুরটা হঠাৎ প্রচন্ড জোরের সাথে ঘেউ ঘেউ করে উঠল, যেন সে আর এক পা এগোলেই তাকে কামড়ে দেওয়াটাই কুকুরের প্রধান উদ্দেশ্য। এমন সময় হঠাৎ কোথা থেকে কালো ধোঁয়া এসে গোকুল আর তার চারপাশ ঘিরে ধরল। এই অন্ধকারের মধ্যে সেই কালো ধোঁয়াতে এখন আর কিছুই দেখতে পাচ্ছে না সে। এ কি, এত ধোঁয়া, এত ধোঁয়া এখানে কোথা থেকে এলো? কমলা, কমলা, কোথায় আছিস তুই? তাড়া দে কমলা। কিছু মুহূর্ত পর ধোঁয়ার আস্তরণটা কিছুটা সরে যেতে গোকুল যেন খানিকটা দেখতে পেল। তখন শ্মশানের মধ্যে সেই কালো কুকুর বা সে আগুনের শিখা কিছুই দেখা যাচ্ছে না। তার পরিবর্তে কমলাকে অজ্ঞান অবস্থাতে শ্মশানের মাটির উপর পড়ে থাকতে দেখতে পেল সে। কমলা, কমলা, কি হয়েছে তোর? কমলা, চোখ খোল, চোখ খোল তুই। কমলা, কমলা। দেখি মা, তোমার জিভটা একটু দেখাও তো। কমলাকে কথাটা বললেন গ্রামের বৈদ্য অতুল নস্কর। অতুলবাবুর বয়স প্রায় 50 বছর হবে। গ্রামের প্রবীণ এবং অভিজ্ঞ বৈদ্য হিসেবে তার নামডাক বেশ ভালোই। কি হয়েছে বৈদ্য মশাই? আমার আমার বউটার কি হয়েছে? ও ও ভালো হয়ে যাবে তো? ও কিছু নয়,
হয়তো ঘুমের ঘোরে হাঁটার রোগ হয়েছিল, আর হাঁটতে হাঁটতে শ্মশানের মধ্যে চলে গিয়েছিল। আর ওই যে কালো ধোঁয়া, ওটা নিশ্চয়ই তোমার মনের ভুল ছিল। কিন্তু বৈদ্যমশাই, আমার বউয়ের তো ওরকম কোনো রোগ ছিল না। আহা গোকুল, অত চিন্তা করছিস কেন? বৈদ্যবাবু যখন বললেন তোমার বউ কমলার তেমন কিছুই হয়নি, তখন নিশ্চয়ই উনি সব দেখে শুনেই বলেছেন। তুই অযথা বাপু অত দুশ্চিন্তা করিস না। কথাটা বলে উঠলেন গ্রামের জমিদার মশাইয়ের নায়েব রঘুনাথ ভট্টাচার্য। তার বয়স প্রায় 40-এর কাছাকাছি। প্রায় 15 বছর ধরে সে জমিদারের সেরেস্তায় কাজ করছে। সৎ এবং দয়ালু মানুষ হিসেবে তার বিশেষ পরিচিতি আছে। এবার আমি চললাম গোকুল। এই যে যে পথ্যগুলো দিলাম সেগুলো মনে করে খেও, কেমন? অতুলবাবুর কথা শুনে কমলা কিচ্ছু না বলে সামান্য মাথাটা নাড়ালো। রাতের ঘটনার পর থেকে সে যেন কেমন শান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে তখন যে তার কি হয়েছিল তা তার কিছুই মনে নেই। লোকমুখে যা শুনেছে তাতে নাকি হঠাৎ করে হাঁটতে হাঁটতে গ্রামের শ্মশানে চলে গিয়েছিল। তারপর শ্মশানে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে গোকুলি গ্রামের কিছু লোকজন জোগাড় করে তাকে বাড়িতে নিয়ে আসে। দীর্ঘক্ষণ নাকি তার জ্ঞান ফেরেনি। এরপর গ্রামের লোকেদের পরামর্শে গোকুল গ্রামের বৈদ্যমশাইকে খবর দেয়। তিনি এসে তার জ্ঞান ফেরান। গ্রামের জমিদার মশাইও খবর পেয়ে সেখানে উপস্থিত হন। আসুন বৈদ্যমশাই, আপনাকে পৌঁছে দিই। গোকুল, তুমি তোমার বউয়ের যত্ন নিও, কেমন? আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ? কথাটা বলে উঠলেন গ্রামের জমিদার হরনাথ বাবু। তিনি শান্ত এবং প্রজাবৎসল হিসেবে গ্রামের মানুষের কাছে যথেষ্ট সম্মাননীয়। তার বাবা নৃপেন্দ্রনাথ বাবু হঠাৎ মারা যাবার পরে তিনি জমিদারির দেখাশোনার ভার গ্রহণ করেন। বয়সে যুবক হলেও নায়েব রঘুনাথের তত্ত্বাবধানে তিনি জমিদারির কাজকর্ম বেশ ভালোভাবেই দেখাশোনা করছেন। মরবি মরবি, তোরা সকলে মরবি। সে ফিরে এসেছে, কাউকে বাঁচতে দেবে না, সে কাউকে বাঁচতে দেবে না। মরবি মরবি। কথা বলে জমিদার বাবু, নায়েব মশাই আর অতুলবাবু গোকুলের ঘর থেকে বেরোতেই যাচ্ছিল, এমন সময় এই বৃদ্ধার চিৎকারে ওরা থমকে দাঁড়ায়। এই বৃদ্ধা গ্রামের মানুষের কাছে পাগল হিসেবেই পরিচিত। বহু বছর ধরে সে এই গ্রামে থাকে। তার একমাত্র ছেলে কলেরাতে মারা যাবার পরে সে তার বাস্তব জ্ঞান বুদ্ধি হারিয়েছে। পরনে ময়লা পোশাক, হাতে একটা লাঠি নিয়ে গ্রামের এ মাথা থেকে ও মাথা সে ঘুরে বেড়ায়। কখনো এর ওর কাছে ভিক্ষা চেয়ে বেড়ায়। বুড়ির প্রতি করুণাবশে হয়তো কেউ কেউ তাকে ভিক্ষা দেয়, কিন্তু এমন অদ্ভুতভাবে এই ধনমণি বুড়ি কখনো চিৎকার করে না। তাই আজ তার এই চিৎকার শুনে গ্রামের মানুষেরা বেশ একটু ঘাবড়েই গিয়েছিল। এই 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 বুড়ি, এই বুড়ি, যা 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 এখান থেকে যা। সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। বহুদিনের জমে থাকা প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে। কাউকে বাঁচতে দেবে না, কাউকে না, সবাইকে মারবে। তোকেও মারবে, সে তোকেও মারবে। নায়েব রঘুনাথের দিকে আঙুল উঁচিয়ে কথাটা বলতে বলতে সেই স্থান ছেড়ে বৃদ্ধা চলে গেল। নায়েব মশাই, ওই বৃদ্ধা এসব কি বলে গেলেন? কার ফিরে আসার কথা বললেন উনি? তবে কি? আরে জমিদার মশাই, ওই বুড়ির কথাতে আপনি কান দিচ্ছেন কেন? পাগল মানুষ, কি বলতে গিয়ে কি বলেছে। ওর কি আর মাথা ঠিক আছে নাকি? জমিদারের মনে জেগে ওঠা কোনো এক সন্দেহের অবসান ঘটানোর উদ্দেশ্যেই কথাটা যেন বলে উঠলেন নায়েব মশাই। চলুন চলুন চলুন, আপনি গৃহে ফিরে চলুন। হ্যাঁ, ওদিকে কাছারিতে কত কাজ পড়ে রয়েছে। এখন এখানে দাঁড়িয়ে থাকলে চলে কি আমাদের? রাত তখন প্রায় 12টা। হঠাৎ করেই কুকুরের ডাকের শব্দে ঘুম ভেঙে গেল গোকুলের। বাইরে কোনো কুকুর তারস্বরে চেঁচাচ্ছে। শব্দ শুনে মনে হচ্ছে সে যেন কাঁদছে। ঘুম ভেঙে পাশে শুয়ে থাকা কমলাকে দেখে খানিকটা বিস্মিত হয়ে গেল সে। কমলা তখন চৌকি থেকে উঠে বসেছে। চৌকি থেকে নেমে মাটির উপরে দাঁড়িয়ে পড়ল সে। কমলা, কমলা, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, দাঁড়া তুই। কমলাকে রুখতে গোকুল তার সামনে এসে তাকে রুখে দাঁড়ালো।
কিন্তু হঠাৎ করেই একটা কালো ধোঁয়া এসে তার সারা শরীরকে যেন অবশ করে দিতে লাগলো। সে শক্তিহীন হয়ে পড়ল, তার শরীরে যেন এখন আর কোনো বলই কাজ করছে না। হঠাৎ করে কমলার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে কিছু বলে উঠল। যেটা বলছিলাম সেটা কর, দেরি করিস নে। হঠাৎ করেই কমলা ঘরের দরজার দিক থেকে ঘরের ডান দিকে ঘুরে গেল। সে এগোতে লাগলো ঘরের যেখানে বসে সে রান্না করে ঠিক সেই জায়গাটাতে। গোকুল সব দেখেও কেমন যেন আচ্ছন্নভাবে রয়েছে, তার মধ্যে এখন কোনো চেতনাই কাজ করছে না। কমলা তুলে নিল ঘরেতে থাকা বড় বুটিটা, তারপর সেটা নিয়ে যেন অন্য কারোর চালিত শক্তিতেই সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো গোকুলের দিকে। না না না, কমলা না, কমলা, কমলা না, কি করছিস তুই কমলা? এতক্ষণে যেন সম্বিত ফিরে এলো গোকুলের। সে বুঝতে পারলো ভয়ঙ্কর কোনো বিপদ অপেক্ষা করছে তার জন্য, কিন্তু তার বাধা দেওয়ার আগেই কমলা সেই আঁশবটিটা উপরে তুলে ধরল আর সেটা চালিয়ে দিল গোকুলের গলা লক্ষ্য করে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়ি আছেন নাকি? আরে তোমরা যে, হ্যাঁ এসো এসো, ভেতরে এসো। ঘর থেকে বেরিয়ে আমাদের অর্থাৎ আমাকে আর কিশোরীকে দেখে পরম আনন্দে কথাটা বলে উঠল তারানাথ। তা কতদিন পরে এলে তোমরা? এখন তো এই বুড়ো মানুষটার কথা তোমরা ভুলেই গেছো। কি যে বলেন ঠাকুর মশাই, আপনার কথা ভুলবো কেন? কাজের চাপে আর আশা হয়ে ওঠে না। এই যা, এই নিন ঠাকুর মশাই, এটা আপনার জন্য। তারানাথের হাতে একটা পাসিং শোয়ের প্যাকেট দিয়ে কিশোরী কথাটা বলল। তারানাথের তন্ত্রবিদ্যা বা তার বলা গল্পের উপরে কিশোরীর যতই অবিশ্বাস থাকুক না কেন, তারানাথের প্রতি তার যে গভীর শ্রদ্ধাবোধ রয়েছে, সে যে তার গল্প শোনার টানে বারবার তারানাথের কাছে ছুটে আসে, তার প্রমাণ আমি বহুবারই পেয়েছি। আরে আরে তোমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, এসে এই মোড়াটায় বসো। বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছো দেখছি। রাখো ছাতাটা এখানে রাখো, একটা গামছা দিচ্ছি, হাত পা ভালো করে মুছে নাও তো দেখি। তারানাথ ঘর থেকে একটা গামছা নিয়ে সেটা বাড়িয়ে দিল আমাদের দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তারানাথের ঘর থেকেও সেই বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। শ্রাবণ মাসের বিকেলবেলা, বৃষ্টি তো হওয়ারই কথা। হ্যাঁ ঠাকুরমশাই, বাড়ি থেকে বেরিয়ে এই আপনার বাড়ির সামনে ঢুকতে যাব, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামলো। ভাগ্যিস ছাতাটা সঙ্গে ছিল, তা না হলে কি যে অবস্থা হতো আমাদের। হ্যাঁ, এই বছর যেন বৃষ্টিটা একটু বেশি পরিমাণেই হচ্ছে। তা তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু মুড়ি মেখে নিয়ে আসছি। কথাটা বলে তারানাথ উঠে পাশের ঘরে যেতে কিশোরী আমার কানের কাছে ফিসফিস করে বলল, তারানাথ নেই, এই ফাঁকে একটা পাসিং শো ধরিয়ে নি, কি বলিস? কিশোরী আমাকে একটা পাসিং শো নিয়ে নিজে একটা পাসিং শো ধরালো। তারানাথের সঙ্গে আমরা যতই খোলামেলাভাবে মিশি না কেন, বয়োজ্যেষ্ঠ মানুষ তো, সেই কারণে তার সাথে আমরা পাসিং শো ধরাতে পারি না। বলতে গেলে খানিকটা সংকোচ বোধই করি। তাই তারানাথ কোথাও গেলে তার অলক্ষ্যে আমরা ধূমপান করি। এই ব্যাপারটা তারানাথও খুব ভালো করে জানে। এই নাও কিশোরী, মুড়ি নাও। কিছুক্ষণ পরে তারানাথ 2 বাটি মুড়ি নিয়ে আমাদের ঘরেতে ঢুকলো। তারানাথ যেন ইচ্ছে করেই খানিকটা দেরিতে ঘরে ঢুকলো আজ, অন্তত আমার তো এমনটাই মনে হলো। হয়তো তারানাথ বুঝতে পেরেছিল যে আমরা এখন ধূমপান করছি, তাই কিছুটা সময় এসে অপেক্ষা করছিল। আমি বরং আমারটা নিয়ে আসি, কেমন? তারানাথ আবার পাশের ঘরে চলে গেল। কাঁসার বাটিতে তেল চপচপে মুড়ি মাখা, সঙ্গে একটু গরম তেলে ভাজা হলে মন্দ হতো না। আসার সময় দেখেছি পাড়ার মোড়ে বিশুর তেলে ভাজা দোকানটা তখনও খোলেনি। হয়তো কোনো বিশেষ কারণে আজ খুলতে একটু দেরি হয়েছে। তো তোমাদের খবর টবর সব ভালো তো নাকি? তোমাদের বাড়ির লোকেরা সব কুশলে আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, সকলেই বলতে গেলে ভালোই আছে। তা চারির খবর কি? আর ওর ছেলে, ও ভালো আছে তো? হ্যাঁ, চারিমা আর ওর খোকা দুজনেই ভালো আছে। শ্বশুর ঘরেতে ও জমিয়ে সংসার করছে, বুঝলে? এই বুড়ো বাপটার কথা তার এখন হয়তো মনেই পড়ে না। তারানাথের কথার মধ্যে হালকা যে একটু অভিমানের সুর রয়েছে, সেইটা আমাদের কারোরই বুঝতে বাকি রইল না।
ঠাকুরমশাই, আজ কিন্তু আপনার মুখ থেকে বেশ জবরদস্ত একটা ভূতের গল্প শুনতে চাই। বর্ষার দিনে আপনার মুখে ভূতের গল্প, আহা, ব্যাপারটা বেশ মানানসই হবে। কি বল? শেষের কথাটা কিশোরী আমার দিকে তাকিয়েই বলল। আমার যে কিশোরীর এই কথাতে বিন্দুমাত্র আপত্তি নেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভূতের গল্প শুনতে চাও? তা বেশ তো। তা আজ তোমাদের শোনাবো বীরভূম জেলার একটা গ্রাম ধূম্রকুঞ্জের একটা অলৌকিক কাহিনী। বীরভূম জেলা অর্থাৎ তারাপীঠ যেখানে অবস্থিত, অর্থাৎ তারামায়ের সেই মন্দির আর তার সাথে সেই মহাশ্মশান, যার কথা আজও মানুষের মুখে মুখে ঘোরে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তারাপীঠ বীরভূম জেলাতেই অবস্থিত বটে। 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা অবস্থান করছেন সেইখানে। দেবী সতীর 51 পীঠের মধ্যে একটি বিশেষ শক্তিপীঠ হলো এই তারাপীঠ। তোমরা তো নিশ্চয়ই জেনে থাকবে সেটা, যে দেবী সীতার পিতা দক্ষ যখন শিবহীন যজ্ঞের আয়োজন করেছিলেন, তখন নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আগুনে আত্মাহুতি দিয়েছিলেন। আর ভগবান বিষ্ণুর চক্রের আঘাতে দেবীর সতীর শরীর 51টি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল, এবং সেই খণ্ড যেখানে পড়েছিল সেইখানেই একটি করে শক্তিপীঠ তৈরি হয়েছিল। তারাপীঠে দেবী সতীর তৃতীয় নেত্র বা নয়নতারা পড়েছিল। তাই এই স্থানের মাহাত্ম্য অনেক। অনেক বড় বড় সাধকেরা এই স্থানেই সাধনা করে খ্যাত হয়েছিলেন, যাদের মধ্যে পরম সাধক বামাখ্যাপার নাম তো সকলেই জানো তোমরা। আবার পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় ভগবান মহাদেব যখন সমস্ত জগৎ সংসারকে বিনাশের হাত থেকে রক্ষা করার জন্য নিজে হলাহল পান করেছিলেন, তখন মা পার্বতী মহাদেবকে বিপদমুক্ত করার কারণে নিজের স্তন্য পান করিয়েছিলেন। তাই তারাপীঠ মন্দিরে মা তারার মহাদেবকে স্তন্যপান করানোর রূপটি পূজিত হয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি দেবী কখনো প্রকট রণাঙ্গনা, আবার কখনো শান্ত মাতৃরূপেণ। তাই সকল নারীর মধ্যেই দেবী রূপ বিরাজমান। তিনি কখনো মাতা, কখনো ভগিনী, আবার কখনো বা স্ত্রী রূপে আমাদের সর্বদা রক্ষা করে আসেন। আমি মনে হয় মূল গল্প থেকে কিছুটা দূরে সরে যাচ্ছি। যাই হোক, আমি এখন যে গ্রামের গল্প তোমাদের শোনাতে যাচ্ছি, সেই গ্রাম কিন্তু বীরভূমে অবস্থিত হলেও তারাপীঠের কাছে ছিল না। তার থেকেও প্রায় 10 মাইল ভেতরের দিকে ধূম্রকুঞ্জ নামে একটা গ্রাম ছিল। আর সেইখানেই ঘটেছিল সেই ঘটনাটা। প্রায় 80 বছর আগের এক পুরনো অভিশাপের ছায়া নেমে এসেছিল সেই গ্রামের বুকে। সেই ঘটনাটাই আজকে তোমাদেরকে শোনাতে চলেছি। তবে তার আগে একটু থেমে তারানাথ একটা পাসিং শো ধরালো। তারানাথের এই ব্যাপারটার সাথে আমরা বিশেষভাবে পরিচিত। গল্পটা একটু ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য একটু সে থেমে নেবেই। তার মতে তার বলা গল্পগুলো সবই একেবারে সত্যি ঘটনা। গল্পের খাতিরে তাতে শুধু একটু রং চড়াতে হয় মাত্র। তা বুঝলে, তখন আমার পসার বেশ ভালোই ছিল। তারানাথ শুরু করলো তার কথা। তোমাদের তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার অর্থ সংকট কোনোদিনই হয়নি। শুধু নিজের কিছু খারাপ অভ্যাসের কারণে সঞ্চিত অর্থ আমার কাছে কিছু ছিল না। তো একদিন সকালবেলা আমি আমার বৈঠকখানার ঘরে বসে আছি। এমন সময় আমার ঘরে একজন মধ্যবয়স্ক পুরুষ এসে উপস্থিত হলো। আসতে পারি ঠাকুরমশাই? হ্যাঁ, আসুন, বসুন এখানে। ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম কথাটা। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ বেশ মার্জিত আর পরিপাটি। তাছাড়া ভদ্রলোকের সুদর্শন চেহারা, শরীর স্বাস্থ্যও বেশ ভালো। বেশ সম্ভ্রান্ত পরিবারের বলেই মনে হচ্ছে ভদ্রলোককে। ধন্যবাদ ঠাকুরমশাই।
একটু ইতস্তত করে সেই ভদ্রলোক চৌকির ওপর বসে পড়লেন। সেই ভদ্রলোকের সাথে আরেকজন ভদ্রলোকও ঘরে এসে উপস্থিত হয়েছিলেন। তাঁর চেহারা এবং পোশাক পরিচ্ছদও বেশ মার্জিত ধরনের, তবে সেই ভদ্রলোক একটু বয়স্ক। বলছি, আপনারা কি আমার কাছে বিশেষ কোনো দরকারে এসেছেন? মানে আমি বলতে চাইছি যে আমি তো ঠিক আপনাদেরকে চিনি না, তাই। দরকার? হ্যাঁ, দরকার তো অবশ্যই আছে, তবে আগে আলাপ পর্বটা সেরে ফেলি, কি বলুন? বেশ সরলভাবেই কথাটা বলে উঠলেন সেই ভদ্রলোক। নমস্কার ঠাকুরমশাই, আমার নাম হরনাথ, হরনাথ চৌধুরী। আমি কি করি সেটা জিজ্ঞাসা করলে বলবো আমি আসলে ধূম্রকুঞ্জ গ্রামের জমিদারই বলতে পারেন। আসলে আপনি জমিদার? ভদ্রলোকের কথাতে আমি বেশ একটু অবাকই হয়েছিলাম, কারণ ভদ্রলোকের পোশাক পরিচ্ছদে শালীনতার পরিচয় ফুটে উঠলেও তার স্বভাবে বা মিষ্টি আচরণে জমিদার সুলভ কোনো গাম্ভীর্য ছিল না, বরং একজন সাধারণ মানুষ হিসেবেই মনে হয় তাকে। হ্যাঁ, জমিদার মানে আমি এই 3 বছর ধরে জমিদারির কাজকর্ম দেখাশোনা করছি আর কি। আমার পিতা নৃপেন্দ্রনাথ চৌধুরী গত হওয়ার পর থেকেই এই দায়িত্ব আমাকে সামলাতে হচ্ছে। আর ইনি হলেন রঘুনাথ বাবু, রঘুনাথ ভট্টাচার্য, আমাদের নায়েব মশাই। বলতে গেলে আমাদের পরিবারেরই একজন। সত্যি কথা বলতে গেলে ইনি আমাদের মাথার উপর অভিভাবকের মতো না থাকলে হয়তো এই দায়িত্ব আমি ঠিকমতো সামলাতেই পারতাম না। পেছনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে উদ্দেশ্য করে কথাটা বললেন জমিদার মশাই। সেই ভদ্রলোক অর্থাৎ নায়েব মশাইও আমাকে হাত জোড় করে নমস্কার জানালেন। নমস্কার ঠাকুরমশাই। হ্যাঁ, নমস্কার। ঠাকুরমশাই, একটা বিশেষ দরকারে, বা বলা ভালো আমাদের গ্রামের একটা বিশেষ বিপদে আমরা আপনাদের কাছে এসেছি। আপনি দয়া করে আমাদের আবেদনকে ফিরিয়ে দেবেন না। একটু দাঁড়ান জমিদার মশাই। আপনি বললেন আপনি ধূম্রকুঞ্জ গ্রামের জমিদার, কিন্তু এই গ্রামটা আসলে কোথায়? এই গ্রামের নাম তো আমি কখনো শুনিনি। আমার কথা শুনে দেখলাম জমিদার হরনাথ বাবু একটু মুচকি হাসলেন। আসলে ঠাকুরমশাই, এই গ্রামের কথা হয়তো আপনার না জানারই কথা। গ্রামটা আসলে বীরভূম জেলাতে অবস্থিত। বীরভূম জেলার তারাপীঠের নাম তো আপনি নিশ্চয়ই শুনেছেন। তারই কিছুটা ভেতরের দিকে অবস্থিত গ্রামটা। হ্যাঁ, তারাপীঠের নাম তো আমি জানি, কিন্তু এত দূর থেকে? হরনাথ বাবুর কথা শুনে আমি রীতিমতন অবাকই হলাম। তারাপীঠ থেকে এত দূরে এই কলকাতায় আমার কাছে উনি এসেছেন? হ্যাঁ, আসলে লোকমুখে আপনার নামে প্রশংসা অনেক শুনেছি আপনি একজন সিদ্ধতান্ত্রিক। নায়েব সাহেব, আপনি বলুন না। হ্যাঁ, আসলে কয়লাগঞ্জের জমিদারের সাথে আমাদের একটু পরিচিতি রয়েছে। তার নাতিকে বিপদের হাত থেকে আপনি যেভাবে উদ্ধার করেছিলেন, এই কথা শুনে আমরা আপনার শরণাগত হয়েছি। কয়ালগঞ্জের ঘটনার কথাটা হয়তো তোমাদেরকে বলা হয়নি, সময় করে একদিন পরে বলবো। তবে আমার যে তন্ত্র সাধক হিসেবে ভারতে বেশ খ্যাতি হয়েছে সেটা ভালোভাবেই বুঝতে পারলাম। হ্যাঁ, বলুন বলুন, কি ধরনের সমস্যার কথা বলছিলেন আপনি? আসলে ঠাকুরমশাই, আমাদের গ্রামে কিছু মাস ধরে বেশ অদ্ভুত রকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। মানুষজন মারা যাচ্ছে, কখনো স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, কখনো বা বাবা তার দুধের শিশুকে মেরে ফেলছে। মানুষজনের মধ্যে অদ্ভুত এক হিংস্র আচরণ দেখা যাচ্ছে, যা আগে গ্রামের মানুষদের মধ্যে ছিল না। কিন্তু শান্ত, নম্র, একটা শান্তিপ্রিয় গ্রাম ছিল। প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা, একটা সম্প্রীতির ভাব ছিল। কিন্তু এখন তাদের মধ্যে সেই ভাবটা যেন নেই। আর গ্রামের লোকেরা নাকি অনেকে দেখেছে মাঝে মাঝেই গ্রামের শ্মশানে নাকি আগুনের শিখা জ্বলতে দেখা যায়। কোনো কাপালিক নাকি শ্মশানে বসে যজ্ঞ করে, কিন্তু তাকে কখনো দেখা যায়নি। মাঝে মাঝেই গভীর রাতে মানুষজন ঘুম থেকে উঠে হঠাৎ করে শ্মশানে চলে যায়। আর সেই লোকেদের শ্মশানের মধ্যে কখনো অজ্ঞান অবস্থায়, কখনো বা মৃত অবস্থায় পাওয়া যায়। অজ্ঞান অবস্থায় থাকলে সে প্রায় পাগলের মতো হয়ে যায়। কেন যে সে শ্মশানে গিয়েছিল, কে যে তাকে ডেকেছিল সেই শ্মশানে, তার কিছুই সে বলতে পারে না।
আর মৃত অবস্থায় থাকলেও তার গায়ে কোনো আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যায় না। মানে কে যে মারছে আর কিভাবেই বা মারছে তার কোনো কিছুই বোঝা যাচ্ছে না। শুধু ওই মানুষটার কপালে একটা লাল সিঁদুরের তিলক থাকছে, আর তার পাশে একটা একটা চিহ্ন মতো আঁকা। দাঁড়ান দাঁড়ান, চিহ্ন? কিসের চিহ্ন? আপনি দেখেছেন সেই চিহ্নটা? হ্যাঁ ঠাকুরমশাই, দেখেছি। কেমন একটা অদ্ভুত রকমের চিহ্ন। চারকোনা না, ঠিক চারকোনা নয়, আসলে একটা চৌকো ঘরের মধ্যে অনেকগুলো ছোট ছোট ঘর আঁকা, আর সেই ঘরের মধ্যে অদ্ভুত রকমের কিছু চিহ্ন। সেই চিহ্নগুলো আমি কিন্তু জীবনে কোনোদিন দেখিনি ঠাকুরমশাই। হতে পারে সেটা কোনো গুপ্ত সংকেত হবে। আমাদের তন্ত্র সাধনার জগতে অনেক গুপ্ত সংকেত থাকে। সেই সংকেতের সাহায্যে কাপালিকরা তাদের শক্তি অর্জন করে। তবে এই সবই নিম্ন শ্রেণীর সাধকের কাজ, যারা মানুষের ক্ষতি করে নিজেদের সিদ্ধি লাভ করতে চায়। কোনো উচ্চ মার্গের সাধকেরা এই সব গুপ্ত সংকেত মানুষদেরকে দেখানোর জন্য ব্যবহার করবে না, কারণ তারা জানে এই সব সংকেতের প্রয়োগ করলে মানুষের অপকার ছাড়া উপকার কোনোদিনও করা যায় না। এবারে আসল কথাতে আসি। আচ্ছা জমিদার মশাই, শ্মশানে যারা যারা যায়, মানে আমি বলছিলাম যাদেরকে শ্মশানে অজ্ঞান বা মৃত অবস্থায় পাওয়া যায়, তাদের প্রত্যেকের পাশেই কি ওই সংকেতটা দেখতে পাওয়া যায়? না ঠাকুরমশাই, প্রত্যেকের ক্ষেত্রে এই সংকেতটা দেখা যায়নি। একমাত্র দুলাল, মানে যে শ্মশানের মধ্যে মারা গিয়েছিল, তার দেহের পাশেই কেবল ওই সংকেতটা দেখা গিয়েছিল। একজনের পাশেই? মানে আপনি বলতে চাইছেন যে ওই একজন ছাড়া আর কেউ মারা যায়নি? না ঠাকুরমশাই, সকলকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও মৃত অবস্থায় আর কাউকে পাওয়া যায়নি। কেবলমাত্র দুলালকেই প্রথমবার মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে এখানে আর একটা অদ্ভুত ব্যাপার আছে ঠাকুরমশাই। কি অদ্ভুত ব্যাপার জমিদার বাবু? ওই চিহ্নটা সেই শ্মশানের মাটিতে কিছু সময়ের জন্যই ছিল, অর্থাৎ মানে সকলে যখন ওই মৃতদেহের পাশে ওই চিহ্নটা দেখছিল, তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেখানে একটা ধুলোর ঝড় দেখা দিয়েছিল। আর সেই ধুলোর ঝড়ে সেই চিহ্নটাও হঠাৎ করেই ধুলোরূপে আকাশে যেন মিলিয়ে গেল। মানে যেন মনে হলো কোনো মহাশক্তিধর মানুষ কৃত্রিম ধুলোর ঝড় তৈরি করে সেই চিহ্নকে সকলের চোখের সামনে থেকে গায়েব করে দিতে চাইল। ভারী অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, যারা বেঁচে ছিল, মানে যাদেরকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, তাদের কি হয়েছিল? তারা কি পরে সুস্থ হয়ে গিয়েছিল? না ঠাকুরমশাই, তারা সকলেই পরবর্তীকালে পাগল হয়ে গিয়েছিল। তাদের থানার গারদের মধ্যে শিকল পরা অবস্থায় রাখা হয়েছে। না হলে তারা সকলেই হিংস্র হয়ে মানুষজনকে খুন করতে পর্যন্ত উদ্যত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ঘটনা, মানে আমি বলতে চাইছি গ্রামের মানুষদের মধ্যেকার এই অদ্ভুত আচরণ ঠিক কবে থেকে শুরু হয়েছিল? এই মাসখানেক আগে থেকে। আমাদের গ্রামেরই একজন চাষি ছিল, গোকুল। সে তার স্ত্রীকে হঠাৎ করে মাঝরাতে শ্মশানে যেতে দেখে। তারপরে সে বলে হঠাৎ করে শ্মশানের মধ্যে কালো ধোঁয়া দেখা যায়, আর তার বউ কমলা নাকি শ্মশানের মধ্যে অজ্ঞান হয়ে যায়। তারপরে সকলে ধরাধরি করে কমলাকে গোকুলের ঘরে নিয়ে যায়। সবাই ভেবেছিল হয়তো কমলা ঘুমের মধ্যে হাঁটছিল, হয়তো ওরকমই রোগ টোগ গোছের কিছু একটা হবে। কিন্তু পরের রাতেই ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। সেই ঘটনার কথা মনে পড়লে আমার এখনো গা শিউরে ওঠে ঠাকুরমশাই। সেই রাতে সে তার বর গোকুলকে আঁশবটি দিয়ে কুপিয়ে খুন করে। গ্রামের লোকেরা যখন তাদের ঘরে যায় তখন দেখে কমলা তার মৃত স্বামীর পাশে বসে রয়েছে। তার সারা মুখে রক্ত। তার স্বামী গোকুলের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে তার শরীর থেকে কেটেছে, তারপর সে তার রক্ত নিয়ে তার গায়ে মেখেছে। চুপচাপই বসেছিল গোকুলের পাশে। এমন সময় হঠাৎ যেন গ্রামের লোকেদের একসাথে দেখে ও চিৎকার করে উঠল, ছাড়বো না, ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে সবাইকে মেরে ফেলবো আমি, সবাইকে। আর কথাটা বলেই ওর পাশে থাকা সেই রক্তাক্ত আঁশ বটিটা নিয়ে সকলকে মারতে উদ্যত হলো। কেউ কেউ তো প্রাণ ভয়ে পালিয়ে গেল,
তবে গ্রামের কিছু সাহসী পুরুষ আর মহিলার তৎপরতায় তাকে শান্ত করা হলো। তার এই অশান্ত কার্যকলাপের জন্য তাকে থানার দারোগাবাবুর কাছে নিয়ে যেতে বাধ্য হই আমরা। সেখানেই তাকে শিকল পরিহিত অবস্থায় রাখা হয়েছে এখন। এরকম আরও 2-3 জনের সাথেও একই রকম ঘটনা ঘটেছে। তাদের কেউই বর্তমানে আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। জমিদারবাবু, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের গ্রামে কোনো দুষ্ট অশুভ আত্মার ছায়া পড়েছে, যে খুবই শক্তিশালী একটা আত্মা, যার তন্ত্রবিদ্যার সমস্ত কলাকৌশলী রপ্ত আছে। তবে সেই আত্মা আপনাদের গ্রামের মানুষদেরকে কেন লক্ষ্য করছে, তাদের সাথে যে তার কী শত্রুতা রয়েছে, সেইটা আমি ঠিক মতন বুঝতে পারছি না। সেটা হয়তো আপনাদের গ্রামে গেলে আমি বুঝতে পারবো। আত্মা? তবে কি আমি ঠিকই সন্দেহ করেছিলাম? বহু বছর আগের সেই অভিশাপই কি আবার? অভিশাপ? কিসের অভিশাপ? দেখুন, আপনি যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন তাহলে কোনো রকম দ্বিধা না করে আমাকে জানান। হয়তো হতে পারে যে আপনার কথাতে আমার কাজের কোনো রকম সুবিধা হলো। হ্যাঁ, না আসলে সে অনেকদিন আগের কথা, প্রায় 80 বছর আগেকার তো হবেই। তখন আমার প্রপিতামহ নরেন্দ্রনাথ ভট্টাচার্যের জমিদারি ছিল সেখানে। সেই সময় আমাদের গ্রামের শ্মশানে একজন কাপালিক বাস করতেন, কাপালিক ভৈরবানন্দ। ভৈরবানন্দ কাপালিক বেশ কয়েক বছর হলো সেই শ্মশানে এসে ঘাঁটি করেছিলেন। নিজের একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে শুরু করেছিলেন। সেই কাপালিক একাই থাকতেন সেখানে। গ্রামের কোনো মানুষের সাথে তেমন কথাবার্তা বলতেন না, বা শ্মশানে মৃতদেহ পোড়াতে যাওয়া লোকজনকে তেমনভাবে বিরক্তও করতেন না। তাই গ্রামের মানুষরাও তাঁর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার মতো তেমন কিছু বিশেষ প্রয়োজনীয়তা বোধ করেননি। তাছাড়া সেই কাপালিকের অদ্ভুত রকম ভয়ঙ্কর চেহারা দেখে মানুষজন ওকে এড়িয়েই চলত। লম্বা চওড়ায় একটা বিরাট চেহারা, মাথায় জটা, চোখ দুটো রক্তাক্ত, গায়ে নিম্নাঙ্গে একটা লাল চেলি, গলায় ছিল রুদ্রাক্ষ, আর হাতে সবসময় একটা ত্রিশূল থাকত। আমার বাবা আর ঠাকুরদার মুখ থেকে আমি এই কাপালিকের ঘটনা সম্পর্কে যা জানতে পেরেছি সেটাই আপনাকে সংক্ষেপে বলবার চেষ্টা করছি। একদিন গভীর রাতে গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ঘুমোচ্ছিল। হঠাৎ করেই গ্রামেরই একজন মহিলার সদ্যজাত শিশুর কান্নার স্বরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখল তার ছোট্ট শিশুকে তার পাশ থেকে নিয়ে কেউ একজন চুপি সারে পালাচ্ছে। আরে আরে কে তুমি? হ্যাঁ, কে? ও কে? কোথায় আছো? ওকে ধরো! আমার ছেলেটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ধরো ধরো ওকে! সেই অপহরণকারী তখন সেই মহিলার বাচ্চাকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে সেই অপহরণকারী মহিলাটির শিশুকে চুরি করবার উদ্দেশ্যে চুরিবিদ্যার কৌশলে তার ঘরের বন্ধ দরজা খুলে সেই ঘরেতে প্রবেশ করেছিল। আর তারপর সকলের অজান্তেই সেই শিশুকে নিয়ে হয়তো সে পালিয়ে বহুদূরে চলে যেত, যদি না ওই বাচ্চাটাও হঠাৎ ওই সময় কেঁদে উঠত। আরে আরে কে কোথায় আছো তোমরা? কে কোথায় আছো গো? ওকে ধরো! আমার ছেলেটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে গো! ধরো ওকে! কি হলো বৌমা? হঠাৎ এরকম চিৎকার করে উঠলে কেন? সেই স্ত্রীলোকের চিৎকার শুনে তখন পাশের ঘর থেকে ওনার শাশুড়ি ছুটে আসেন। তার বর হয়তো তখন কোনো কারণে গ্রামের বাইরে ছিল। ওই লোকটা! বৌমার চিৎকার শুনে আর বিছানা খালি দেখে শাশুড়ির আর বুঝতে দেরি হয় না আসলে ব্যাপারটা ঠিক কী ঘটেছে। তিনিও চিৎকার করে গ্রামের লোকেদের তখন ডাক দিয়েছেন। ততক্ষণে সেই অপহরণকারী প্রাণ ভয়ে সেই গ্রাম ছেড়ে দৌড়চ্ছে। আশেপাশের গ্রামের লোকেরাও তাদের লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসেছে। তারা সেই অপহরণকারীর পিছনে ছুটছে আর একেবারে শ্মশানের মধ্যে চলে এসেছে। তখন ছুটতে ছুটতে তারা একসময় সেই অপহরণকারীকে ধরে ফেলল, আর পেছন থেকে অপহরণকারীর কালো চাদরটা সরিয়ে ফেলতেই তারা রীতিমতো অবাক হয়ে গেল, কারণ সেই অপহরণকারী আর কেউ ছিল না, ছিল স্বয়ং সেই শ্মশানের ভৈরবানন্দ তান্ত্রিক। কি তুমি তুমি
তুমি এই বাচ্চাটাকে ওর ঘর থেকে ধরে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি এই বাচ্চাকে বলি দেব। এর বলি দিয়ে আমি মহাশক্তির অধিকারী হব। কেউ হারাতে পারবে না আমাকে। তোরা সরে যা, আমার সামনে থেকে সরে যা, নয়তো এই বাচ্চার সাথে তোদেরকেও মরতে হবে। উগ্রভাবে কথাটা বলে সেই তান্ত্রিক এক হাতে সেই কোলের শিশুকে নিয়ে অন্য হাতে তার কিছুটা দূরে তার পায়ের নিচে থাকা একটা জ্বলন্ত মশাল তুলে নিল। তারপর সেই জ্বলন্ত মশালটা নিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরল। সরে যা বলছি, নইলে সবাইকে মেরে ফেলবো আমি। এই 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 তোমরা সকলে পিছিয়ে যাও, কেউ কেউ সামনে এগোবে না। এক হাতে মশাল আর এক হাতে শিশুটাকে নিয়ে সেই তান্ত্রিক ধীরে ধীরে পিছন দিকে সরতে লাগলো। শিশুটির প্রাণের ভয়ে কেউই আর সামনের দিকে এগোনোর সাহস পাচ্ছিল না। আগুনের তাপে সে শিশুটা অঝোর ধারায় কাঁদতে শুরু করেছে। তখন ও বাবা, আপনার দুটি ভাই পড়ি বাবা, আপনি আমার ছেলেটাকে ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। কেউ সামনের দিকে এগোবি না বলছি। ওই হট্টগোলের মধ্যে তখন জমিদার বাবু অর্থাৎ আমার প্রপিতামহ নরেন্দ্রনাথ বাবুও সেখানে চলে এসেছিলেন। তিনি সেই ভিড়ের মধ্যে থেকে দু একজনকে ইশারা করে তাদের ভিড় ছেড়ে বেরিয়ে যেতে বললেন। জমিদারের বুদ্ধিতেই তারা চুপিসারে পিছন দিক দিয়ে গিয়ে আক্রমণ করে বসলো তান্ত্রিককে। একজন তান্ত্রিকের ডান হাতটা ধরে ফেলল, তার থেকে মশালটা নিয়ে নিল, আর একজন তার কোল থেকে সেই শিশুটিকে নিয়ে নিল। না না, ছেড়ে দে, তোরা ছেড়ে দে বলছি আমাকে। খোকা, খোকা, আমার বাচ্চা, আমার সোনা, আমার কোলে আয় বাবা। শয়তান, তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রামের শিশুকে অপহরণ করিস। যেই গ্রামেই থাকিস, যেখানেই যাস, সেখানকারই ক্ষতি করতে উদ্যত হোস, এর শাস্তি তোকে পেতেই হবে। ছাড়বো না, তোদের আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। তোরা আমার সাধনাকে সম্পূর্ণ করতে দিসনি, তোদের সকলকে আমি মারবো, একে একে মারবো তোদের সকলকে। ভৈরবানন্দ তান্ত্রিককে তখন সকলে মিলে ধরে শ্মশানেরই একটা মোটা কাঁঠাল গাছের সাথে বাঁধল। সেই মহিলার ছেলেকে আবার মহিলার কাছে ফিরিয়ে দেওয়া হলো। এত কিছুর মধ্যেও সেই ভৈরবানন্দের মধ্যেকার তেজ এতটুকুও কমেনি। সে সমানে গ্রামের মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এই ধৃষ্টতায় জমিদারবাবু ভীষণ ক্রুদ্ধ হলেন। বটে, তোর এত বড় ধৃষ্টতা, তুই আমাদের সকলকে মেরে ফেলার কথা বলিস। এই এই কে আছিস? এই কে আছিস? ওকে সমানে চাবুকের আঘাত কর, যতক্ষণ না ও সম্পূর্ণ কাবু হয়ে যায়। এক ফোঁটা জলও ওকে কেউ দিবি না, এটা আমার আদেশ। জমিদারের নির্দেশ মতো তার পেয়াদারা সেই ভৈরবানন্দ বাবাকে সমানে চাবুকের আঘাত করতে লাগলো। চাবুকের আঘাত খেয়ে আহত বাঘের মতো ভৈরবানন্দ চিৎকার করে বলে উঠেছিল, ছাড়বো না, আমি তোদের কাউকে ছাড়বো না। আমি যদি মারাও যাই, তবু আমি ফিরে আসবো, আবার প্রেত রূপে ফিরে আসবো তোদের মৃত্যু হয়ে, আর তোদের সকলকে পাগল করে মারবো আমি। এই গ্রামের শেষ দেখে ছাড়বো, এই গ্রামের শেষ, বুঝলে? ক্রমাগত চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ভৈরবানন্দ একসময় ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর গাছের সঙ্গে বাঁধা অবস্থাতেই মৃত্যু হয়েছিল ওর। এরপর সেই বাবার কথা সকলে ভুলেই গিয়েছিল, কিন্তু এত বছর পরে গ্রামের মধ্যেই চলতে থাকা এই ঘটনার কথাতে আবার সেই ভৈরবানন্দ বাবার কথাই মনে হচ্ছে সবার। গ্রামের লোকেরা বলছে এইসব নাকি সেই বাবার আত্মারই কাজ, সে নাকি আবার ফিরে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। তবে সত্যি কথা বলতে গেলে ঠাকুরমশাই, এইসব ভূত প্রেত আত্মা তন্ত্রমন্ত্রতে আমার তেমন বিশ্বাস নেই। তবে গ্রামে চলতে থাকা এই অলৌকিক ঘটনাতে আমরা আপনার শরণাপন্ন হয়েছি। আপনি তো সবই শুনলেন ঠাকুরমশাই, এবার অনুগ্রহ করে যদি আপনার মতামতটা আমাদের জানান। হ্যাঁ, সবই তো শুনলাম। হয়তো এক্ষেত্রে আপনাদের গ্রামে ঘটতে চলা এই ঘটনার পেছনে সেই বাবার ওই
অতৃপ্ত আত্মার হাত থাকতেও পারে। তবে তবে সেই ক্ষেত্রে কিন্তু তার একার পক্ষে কিছুই করা সম্ভব নয়, যদি না কেউ বিশেষ মন্ত্রবিদ্যার প্রয়োগে সেই আত্মার জাগরণ ঘটায়। তার মানে ঠাকুরমশাই আপনি বলতে চাইছেন কেউ সেই ভৈরবানন্দের মৃত আত্মাকে জাগরিত করেছে এবং এই গ্রামের অনিষ্ট সাধন করবার জন্যই সেটা করেছে? কিন্তু এমন কাজ কে করতে পারে, আর তার এই কাজটা করার পেছনে কি উদ্দেশ্যই বা থাকতে পারে? জমিদারবাবু, এই কাজটা তো আমার এখানে বসে বলা সম্ভব নয়। এই সমস্যার যথাযোগ্য সমাধান করার জন্যে আমার আপনাদের গ্রামে যেতে হবে। সেইখানে সবকিছু খুঁটিয়ে দেখলে তবেই আমি একটা নির্দিষ্ট সমাধানে আসতে পারবো আর আপনাদের গ্রামের ভীতি দূর করতে পারবো। তবে আপনি কবে যেতে চান ঠাকুরমশাই? যদি আজ যেতে চান তো। না, অনুগ্রহ করে আজ নয় জমিদারবাবু। নায়েব মশাইয়ের কথাটা শেষ হবার আগেই কথাটা বলে উঠলাম। আজ আমাকে একজন বিশেষ ব্যক্তির বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে। তার পুত্রের আজকে উপনয়ন। আমি বরং আগামীকাল যাব আপনাদের গ্রামে। ঠিক আছে ঠাকুরমশাই, আগামীকাল সকালে তবে নায়েবমশাই আপনাকে নিতে আসবেন। আমি তাহলে এখন উঠলাম, নমস্কার। জমিদারবাবু উঠে পড়লেন। পরের দিন প্রভাতে যথাসময়ে নায়েব মশাই আমাকে নিতে এলেন। আমি নায়েব মশাইয়ের সাথে জমিদার বাবুদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে নায়েব মশাইয়ের সাথে গ্রামের বিষয়ে দু চারটে কথাও হলো। নায়েব মশাই বেশ গম্ভীর ধরনের একজন ব্যক্তি, হয়তো বেশি কথাবার্তা বলতে পছন্দ করেন না, তবে আমার সাথে বেশ ভালোভাবেই কথা বললেন। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। আমাকে সাদরে অভ্যর্থনা করে বাড়ির ভেতরে নিয়ে এলেন জমিদার বাবু। তার স্ত্রী আমাকে মুচকুন্দ ফুলের শরবত দিলেন। জমিদারবাবু, বলছি, এর মধ্যে গ্রামে আর কোনো রকম বিপদ হয়নি তো? না, গতকাল রাতে হয়তো গ্রামে আর কিছু হয়নি। সেরকম কিছু হলে আমরা নিশ্চয়ই খবর পেতাম। ঠিক আছে জমিদারবাবু, আমি আপনাদের গ্রামের শ্মশানে একবার যেতে চাই। হয়তো সেই শ্মশানের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। আমি নিশ্চয়ই নিয়ে যাব আপনাকে ঠাকুরমশাই। তবে এখন তো মধ্যাহ্নের সময়, আপনি এখন একটু বিশ্রাম নিন। আমি না হয় ওবেলা আপনাকে নিয়ে যাব। আমাকে যথাসাধ্য মধ্যাহ্ন ভোজন করিয়ে বিকালবেলায় জমিদার বাবু আমাকে নিয়ে গেলেন গ্রামের শ্মশানে। এই গ্রামের শ্মশানটা অনেকটাই নির্জন, এ কথা বলাই বাহুল্য। সেই শ্মশানের মধ্যে ঢুকতেই আমি এক অশুভ গন্ধ পেলাম, আর যার মাধ্যমে আমি স্পষ্টই বুঝতে পারলাম শ্মশানের আবহাওয়ায় কোনো অশুভ আত্মার গতিবিধি রয়েছে। আচ্ছা, ওই ভৈরবানন্দ তান্ত্রিক, মানে যার কথা আপনি বলছিলেন, তার কুটিরটা ঠিক কোন জায়গাটাতে ছিল আপনি বলতে পারবেন? সেই কুটিরটা মানে সে তো অনেক বছর আগেকার কথা, আমি তো তখনও জন্মাইনি। তবে আমি যতটুকু শুনেছি ওই কুটিরটা ছিল সেই শ্মশানের উত্তর পশ্চিম কোণে। আমাকে একবার সেইখানে নিয়ে যেতে পারবেন? সেখানে মানে সেখানে তো এখন সেই কুটিরটা নেই। তবু আপনি যখন বলছেন তখন চলুন, আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাকে। জমিদার বাবুর সাথে আমি গেলাম সেই নির্দিষ্ট স্থানে। সেইখানে আশপাশটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে একটা বিশেষ জিনিস আমার চোখে পড়ল। সেই বিশেষ জিনিসটা হাতে তুলে নিয়ে আমি দেখালাম জমিদার বাবুকে। জমিদার বাবু, এই মরার খুলিটাকে দেখতে পাচ্ছেন এখানে? মরার খুলি এখানে? আর এই আম গাছের নিচে এই বিশেষ স্থানটা দেখেছেন এই জায়গাটা কেমন পোড়া, আর এখানে পড়ে থাকা পাতাগুলোতেও পোড়ার ছাপ রয়েছে। এর অর্থ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো আগুন জ্বালিয়ে তন্ত্র সাধনা করা হয়েছে। তন্ত্র সাধনা এখানে? কিন্তু শ্মশানের এই বিশেষ স্থানে তো কেউ থাকে না। তার মানে কি গ্রামের মানুষের কথাই ঠিক? ভৈরবানন্দের আত্মাই কি তবে? না জমিদার বাবু, এটা কোনো মৃত মানুষের কাজ নয়। আমি আপনাকে আগেই বলেছি, এ কোনো জীবিত মানুষের কাজ হবে। সেই তন্ত্রবিদ্যার মাধ্যমে সেই ভৈরবানন্দের আত্মাকে জাগিয়েছে, আর সেই মানুষ এই গ্রামেরই কেউ হবে, যে জানে যে ভৈরবানন্দ আসলে ঠিক কোন জায়গাটাতে থাকতেন। গ্রামের মানুষ? কিন্তু গ্রামের কোন মানুষ থাকতে পারে যে ভৈরবানন্দের আত্মাকে জাগিয়েছে?
এই গ্রামের ক্ষতি সে কেনই বা করবে? সেটা হয়তো এখনই বলা সম্ভব হবে না, তবে আমি যথাযথ চেষ্টা করব গ্রামের মানুষদের এই বিপদ থেকে উদ্ধার করতে। তবে এই ঘটনাতে যে আসল দোষী কে সেইটা জানার খুব দরকার। তা না হলে এই এই তুই কে রে? হ্যাঁ, কেন এসেছিস এখানে? হ্যাঁ, বল বল। আমার কথা শেষ হবার আগেই হঠাৎ করেই এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনে বেশ অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলাম লাঠি হাতে একজন অতীব বৃদ্ধা মহিলা আমার দিকে আঙুল তুলে সন্দেহজনকভাবে তাকিয়ে আছে। তুই চলে যা এখান থেকে, চলে যা, নয়তো ও সবাইকে মেরে ফেলবে। তোকেও মেরে ফেলবে, ও তোকেও মেরে ফেলবে। এই 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 তুমি যাও, যাও এখান থেকে যাও। একা একা নিজের মনে কথা বলতে বলতে সেই বৃদ্ধা সামনের দিকে চলে গেল। আচ্ছা, এই বৃদ্ধা কে? এই গ্রামেরই একজন বৃদ্ধা, এখন একেবারে পাগল হয়ে গেছে। এর কথা আপনি কিছু মনে করবেন না। এখন তো সন্ধে হয়ে গেছে, চলুন আপনি ঘরে ফিরে চলুন। হ্যাঁ, আমারও এই শ্মশানে আর কিছু দেখার নেই। চলুন আমরা বরং ঘরেই ফিরে যাই। আরে জমিদার বাবু যে এই সময় এদিকে কোথায় গিয়েছিলেন? আর আপনার সাথে এই ভদ্রলোককে? ওনাকে তো দেখে একজন সাধকই মনে হচ্ছে। বাড়ি ফেরার পথেই আমাদের দেখা হলো একজন মধ্যবয়স্ক মানুষের সাথে। বেশ কৌতূহলীভাবেই উনি আমাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আপনি ঠিকই বলেছেন অতুলবাবু, উনি হচ্ছেন বিশিষ্ট তন্ত্র সাধক তারানাথ চক্রবর্তী। আমি নিজে ওনাকে নিয়ে এসেছি এই গ্রামের সমস্যা সমাধানের জন্য। গ্রামের সমস্যা? কিন্তু জমিদার বাবু, আমি যে আপনাকে বললাম ওসব ভূত প্রেতের কোনো ব্যাপার নয়। এ গ্রামের লোকেদের কোনো অসুখ করেছে, যার কারণে তারা এরকম অদ্ভুত আচরণ করছে। আমি ওদের সুস্থ করার জন্য যথাযথ ওষুধের ব্যবস্থা করেছি। আগামী 2-3 দিনের মধ্যেই সেই ওষুধ তৈরি করাও হয়ে যাবে, আর তা গ্রামের লোকেদের খাইয়ে দিলেই তারা একেবারে সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া আপনিও ঠিক আছে বৈদ্যমশাই, আপনি না হয় আপনার মতো চেষ্টা করুন। আমি ওনাকে ডেকেছি যদি উনি কিছু করতে পারেন। দিনের শেষে আমরা সকলেই তো এই গ্রামের ভালোই চাই, তাই নয় কি? সেই ভদ্রলোকের কথাটা শেষ হবার আগেই কথাটা বলে উঠলেন জমিদার বাবু। আপাতত আপনাদের আলাপ পর্বটা হয়ে যাক। ঠাকুরমশাই, ইনি হচ্ছেন আমাদের গ্রামের বৈদ্যমশাই অতুল আচার্য। আর বৈদ্যমশাই, এর পরিচয় তো আপনাকে আগেই দিলাম। নমস্কার বদ্যিমশাই। নমস্কার। আমার নমস্কারের প্রত্যুত্তরে বদ্যিমশাই আমাকে নমস্কার জানালেও তিনি যে আমার আগমনকে বিশেষ ভালো নজরে দেখছেন না, সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। হয়তো এর পেছনে বৈদ্যমশাইয়ের বিশেষ কোনো স্বার্থ কাজ করছে। তা জমিদার বাবু, আমি এখন আসলাম। হ্যাঁ, আমার আবার একটা বিশেষ কাজ পড়ে গেছে। তা ঠাকুরমশাই, আপনি তো সবই দেখলেন। কি মনে হচ্ছে, আপনি কি এই গ্রামকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবেন? বাড়িতে বসে আমাকে কথাটা বললেন জমিদার বাবু। জমিদার বাবু, এই গ্রামকে ওই ভৈরবানন্দের হাত থেকে রক্ষা করার জন্য আমাকে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে। এই যজ্ঞের যাবতীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করুন। আমি আগামীকালই এই যজ্ঞের আয়োজন করতে চাই, কারণ দেরি করাটা হয়তো উচিত হবে না। কাল তো আমার কথা শেষ হবার আগেই হঠাৎ করে দূরে কোথাও একটা কুকুরের কান্নার আওয়াজ শোনা গেল, আর বাইরে থেকে শোনা গেল একটা প্রজার আওয়াজ। জমিদার বাবু শিগগির চলেন, রাখালের বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেছে রাখালের বউ? জানি না জমিদার বাবু। বিকালবেলা নদীর ধারে জল আনতে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, তা এখনো বাড়ি ফেরানি। নিশ্চয়ই আবার সেই শ্মশানের ধারেই গিয়েছে। তোদের কতবার বারণ করেছি বিকেলের পর আর ঘরের বাইরে বেরোস না। তোরা সে কথা শুনলে তো। এখন শিগগিরই চল, আর কতজনের যে সর্বনাশ করবে এই শয়তানটা। সেই প্রজার সাথে রাখালের বউকে খুঁজতে বেরিয়ে গেলেন জমিদার বাবু। তার পেছনে পেছনে আমিও গেলাম। চলতে চলতে আমরা সেই শ্মশানেই গেলাম আবার। রাখাল তখন হন্যে হয়ে তার বউকে খুঁজে যাচ্ছে। গীতা,
শ্মশানের ভেতরে একটা স্থানে গীতাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। গীতা, গীতা, ওঠ গীতা, ওঠ, ওঠ। রাখাল, গীতাকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। জমিদার বাবু, ওই রাখালের বউকে কি আর গ্রামে রাখাটা উচিত হবে? বাকি সকলের মতোই ও হয়তো। ওই তো গীতা চোখ খুলেছে। গীতা, ওঠ গীতা, তোর কি হয়েছে? গীতা, গীতা, ছাড় গীতা, ছাড়। গীতা চোখ খুলে চাইতেই সকলের চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। গীতা তার দুই হাত ধরে তার পাশে বসে থাকা রাখালের গলা টিপে ধরেছে। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো তোকে। গীতা তখন ধীরে ধীরে উঠে বসেছে। তার দু চোখে কেমন যেন অদ্ভুত হিংস্রতার ভাব ফুটে উঠেছে। এমন সময় হঠাৎ করে একটা কাণ্ড ঘটে গেল। নায়েব মশাই রঘুনাথ বাবু কোথা থেকে একটা বড় লাঠি জোগাড় করে গীতার মাথায় সজোরে একটা আঘাত করল। আবার অজ্ঞান হয়ে গেল গীতা। একে এখন হাত পা বেঁধে থানার গড়াতে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। আমাকে ক্ষমা করে দে রাখাল, তোকে বাঁচানোর জন্যই তোর বউকে আমার এভাবে মারতে হলো। রাখাল দেখলাম রঘুনাথ বাবুর কথা শুনে কিছু না বলে মাথায় দুই হাত চেপে বসে পড়ল। সে যে যথেষ্টই শোকাহত হয়েছে সেটা তার চোখে মুখের ভাব দেখেই বোঝা গেল। ঠাকুরমশাই, দেখছেন তো আমাদের গ্রামের কি অবস্থা। এবার আপনি যে যজ্ঞের কথা বলছিলেন সেই উপাচার যত দ্রুত সম্ভব করতে হবে। জমিদার বাবু, সেই যজ্ঞ আমি অবশ্যই করব, তবে তার আগে আপনাকে একটা বিশেষ কথা জিজ্ঞেস করব। আপনি যদি সেই কথাটা আমাকে বলতে পারেন তবে আমার বিশেষ সুবিধা হবে। কি কথা ঠাকুরমশাই? আচ্ছা, আপনি তো বললেন যে এই শ্মশানে একজন ব্যক্তির মৃত্যুর পর আপনি এই শ্মশানের মাটিতে একটা বিশেষ চক্র দেখেছিলেন। নিশ্চয়ই তার রাশি হালকা ছিল, সেই কারণেই সে মারা গিয়েছিল। কিন্তু কথাটা আসলে সেইটা নয়। কথাটা হলো সেই চক্রটা বা সেই সাংকেতিক চিহ্নটা। সেটা কি আপনি আমাকে এঁকে দেখাতে পারবেন? সেই চক্র মানে আপনাকে বললাম না, মাত্র কয়েক মুহূর্তের জন্যই আমি সেটিকে দেখতে পেয়েছিলাম, তারপরে তো হাওয়াতে মিলিয়ে গেল। সেই সাংকেতিক চিহ্ন সম্পর্কে আমার তো তেমন বিশদভাবে কিছু মনে নেই ঠাকুরমশাই। কেন ঠাকুরমশাই, সেই সাংকেতিক চিহ্নের কি বিশেষ কোনো দরকার আছে? সেটা যদি জানতে পারতাম তবে আমার বিশেষ সুবিধা হতো। তবে আমি আপনাকে জানাতে পারতাম যে ওই সাধক ঠিক কোন পদ্ধতিতে সেই তান্ত্রিকের আত্মাকে এখানে আহ্বান করেছেন। তবে ঠিক তার উল্টো পদ্ধতিতে, অর্থাৎ সেই সাংকেতিক চিহ্নের উল্টো সাংকেতিক চিহ্ন দিয়ে আমি সেই তান্ত্রিকের আত্মাকে ডেকে নিয়ে এসে তার বিনাশ ঘটাতাম। আচ্ছা, এখানে তো অনেকেই আছেন, কেউ কি সেদিনের সেই সাংকেতিক চিহ্নের সম্পর্কে আমাকে বিস্তারিতভাবে বলতে পারবে? আমি বলতে পারবো ঠাকুরমশাই। নায়েব মশাই, আপনি? হ্যাঁ জমিদার বাবু, ওই বিশেষ সাংকেতিক চিহ্নের ব্যাপারে আমি খুব ভালো করেই জানি। আপনি তো জানেন, যদি আমার মনের মধ্যে কিছু একটা ঢুকে যায় তবে আমার সেটা সারা জীবন মনে থাকে। আমাকে একটা কাগজ কলম দিলেই আমি সেই সাংকেতিক চিহ্নটা আপনাদেরকে এঁকে দেখিয়ে দিতে পারি। অনেক ধন্যবাদ নায়েব মশাই। আরে এতে ধন্যবাদ জানানোর কি আছে? গ্রামের লোকেদের উপকারের জন্যে আমি যেই সামান্য কিছু করতে পারবো এতেই আমার জীবন ধন্য হবে। জমিদার বাড়িতে গিয়ে কাগজ কলম নিয়ে নায়েব মশাই সেই বিশেষ চিহ্নটা এঁকে আমাকে দিলেন। তোমাদেরকে কথাটা বলতে যতটা সহজ লাগছে, আসলে কিন্তু সেই চিহ্ন মনে রেখে আঁকাটা ততটাও সহজ ছিল না। তন্ত্রবিদ্যার সাংকেতিক চিহ্ন অনেক জটিলভাবে তৈরি করা হয়ে থাকে। সকলের পক্ষে সেই চিহ্নের যথাযথ আকৃতি বোঝা বা সেটা অঙ্কন করা কিন্তু সহজ নয়। নায়েব মশাই, আপনি ঠিক জানেন তো যে ঠিক এই চিহ্নটাই ছিল? হ্যাঁ ঠাকুর মশাই, আমি নিশ্চিতভাবে বলতে পারি সেদিন দুলালের মৃতদেহের পাশে ঠিক এই সাংকেতিক চিহ্নটাই আমি দেখতে পেয়েছিলাম। ঠিক আছে নায়েব মশাই, এবার এই চিহ্নের উল্টো চিহ্নের সাহায্যে আমার কাছে ওই ভৈরবানন্দের আত্মাকে ডেকে তাকে মেরে ফেলাটা খুবই সহজ কাজ হবে। জমিদার মশাই, আপনি সাধনার যথাযথ উপাচারের আয়োজন করুন।
কাল রাতের বেলা শ্মশানের সেই উত্তর পশ্চিম কোণে আমি যজ্ঞ করব। আর একটা কথা, আমার ওই যজ্ঞের সময় সেখানে আর কেউ যেন না থাকে, শুধু আপনি আর নায়েব মশাইকে সেই স্থানে আমার কাছে উপস্থিত থাকতে হবে। আমি? আবার আমি কেন? এটা আমার একটা অনুরোধই বলতে পারেন নায়েব মশাই, অনুগ্রহ করে আপত্তি জানাবেন না। আপনি গ্রামের মানুষদের জন্য এত বড় একটা উপকার করলেন, আমি চাই আপনার চোখের সামনে সেই ভৈরবানন্দের আত্মাকে বিনাশ করতে। যথাসময়ে যজ্ঞ আরম্ভ হলো। শ্মশানের ঠিক সেই স্থানে আগুনের সামনে বসে যজ্ঞ করছি আমি। আমার সামনে সমানভাবে বিছিয়ে রাখা হয়েছে সেই সাংকেতিক চিহ্নের উল্টো সাংকেতিক চিহ্ন, যার মাধ্যমে সেই ভৈরবানন্দের আত্মাকে আমি এই স্থানে ডেকে আনতে পারি আর তাকে আমার তন্ত্রশক্তির সাহায্যে বিনাশ করতে পারি। আমার বাঁ পাশে বসে রয়েছেন জমিদার হরনাথ বাবু, আর ডান পাশে বসে রয়েছেন নায়েব মশাই রঘুনাথ বাবু। তাদের দুজনকেই আমি আগে থেকেই সাবধান করে দিয়েছিলাম যে সেই রাতে শ্মশানে অনেক রকমের ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু কোনো রকম অবস্থাতেই তারা যেন নিজের জায়গা ছেড়ে না ওঠে, আর যজ্ঞ চলাকালীন কোনো রকম আওয়াজ যেন তারা না করে, তবে কিন্তু যজ্ঞের বিঘ্ন ঘটতে পারে। এই যজ্ঞের বিস্তারিত বিবরণ আমি বলছি না, তবে যজ্ঞের ঠিক 5 মিনিট পরেই সেই স্থানে এক কুণ্ডলীকৃত কালো ধোঁয়ার আস্তরণ দেখা গেল। আমি চোখ বন্ধ অবস্থাতে থাকলেও সেই স্থানে চলতে থাকা যাবতীয় ঘটনাবলী সবই আমার মানসপটে ভেসে উঠতে লাগল। জমিদার বাবু আর নায়েব মশাইয়ের মনে যে হালকা ভীতির উদ্ভব হয়েছে সেটা স্পষ্টতই আমি বুঝতে পারলাম, তবে আমার কথা মতন তারা কেউই নিজেদের জায়গা থেকে এতটুকু নড়েননি। ধীরে ধীরে সেই ধোঁয়া একটা মানব মূর্তির আকার ধারণ করতে লাগল। সেই মানবকে দেখতে সাধকের মতো, মাথায় জটা, পরনে রক্তাম্বর, হাতে ত্রিশূল, আর চোখ দুটো রক্তবর্ণ। হঠাৎ করে সেই স্থানে একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল। নায়েব মশাই নিজের জায়গা ছেড়ে হঠাৎ করে কিছুটা উপরে উঠে গেলেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান ঠাকুর মশাই। শূন্যে ভাসতে ভাসতে নায়েব মশাই একদম ভৈরবানন্দের সামনে চলে গেল। নায়েব মশাইয়ের চোখে মুখে ভীতির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, ছাড়বো না আমি তোকে, মেরে ফেলবো তোকে। না 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 না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হাত জোড় করে কথাটা বলে উঠলেন নায়েব মশাই। তিনি এখন ভৈরবানন্দের ঠিক বুকের কাছে আড়াআড়িভাবে শূন্যে ভাসছেন। প্রচণ্ড গর্জন করে সেই ভৈরবানন্দ তার হাতের ত্রিশূলটা উপরে তুলে নিয়ে নায়েব মশাইয়ের বুকের মধ্যে বিদ্ধ করে দিতে যাবেন, ঠিক সেই সময় বাধাপ্রাপ্ত হয়ে ভয়ানক অসন্তুষ্ট হয়ে গেল সে। ছাড় তুই শয়তান, ওকে আমায় মারতেই হবে, ও আমার সাথে। না ভৈরবানন্দ, আমি থাকতে একজন নিরীহ মানুষকে তুমি হত্যা করবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি তখন ভৈরবানন্দের হাতের ত্রিশূল শক্ত করে চেপে ধরেছি, তারপরে বাঁ হাত দিয়ে ভৈরবানন্দকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। উঠুন নায়েব মশাই, আপনি আমার হাত ধরুন। নায়েব মশাইয়ের হাত ধরে আমার পাশে দাঁড় করালাম আমি। ঠাকুর মশাই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনি আমার কাছে ভগবান, কিন্তু কিন্তু এসব আপনি করলেন কিভাবে? আমি তো। নায়েব মশাই, আমি সবটাই বুঝে গেছি, আর আমার ব্যাপারে আপনাকে আমি পরে সব বলবো। আপাতত এই শয়তানকে শেষ করি। বটে, তো তুই এই পাপিষ্ঠর জন্য আমার সাথে লড়াই করতে এসেছিস? তুই জানিস না আমি কে? আগে তোকে শেষ করব, তারপরে শয়তানকে হত্যা করব। কথাটা বলেই ভৈরবানন্দ সেই ত্রিশূলটা 2 হাতে ঘুরিয়ে সেটা বাড়িয়ে ধরে হুঙ্কার দিয়ে আমার দিকে তেড়ে এলো। আমার সামনে আসতেই আমি সেই ত্রিশূলটা ধরে তার পেটে পদাঘাত করলাম। যুবক বয়স হবার কারণে তখন আমার শরীরে বেশ শক্তি ছিল। আমার আঘাতে ভৈরবানন্দ মাটিতে পড়ে গেল। ভৈরবানন্দের ত্রিশূল এখন আমার হাতে। ভৈরবানন্দ,
তারানাথের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। আজ আমার হাতেই তোর বিনাশ নিশ্চিত। কথাটা বলে আমি ভৈরবানন্দের বুকের মধ্যে সেই ত্রিশূলটা গেঁথে দিলাম। 2 হাত জোড় করে সে হয়তো আমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু তার আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। নিমেষের মধ্যেই সেই ভৈরবানন্দের মৃতদেহ আর তার বুকে গেঁথে থাকা সেই ত্রিশূল কালো ধোঁয়ার রূপ নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। ঠাকুরমশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা না করলে। উঠুন নায়েব মশাই, ভুল তো সকল মানুষেরই হয়ে থাকে। আপনি যে আপনার কৃতকর্মের জন্য অনুতপ্ত, এটাই তো অনেক বড় ব্যাপার। আমার পা জড়িয়ে থাকা নায়েব মশাইয়ের 2 হাত ধরে তুলে কথাটা আমি বললাম। তবে কি জানেন নায়েব মশাই, মানুষের কিছু ভুলের মাসুল অনেক বৃহৎ আকার ধারণ করে। এই যে আপনার একটা ছোট্ট ভুলের জন্য এত মানুষের জীবন গেল, তাদেরও তো পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল। পরিবার পরিজন হারিয়ে তারা যে কিভাবে বাঁচবে, সেই কথা কি আপনি একবারও ভেবে দেখেছিলেন? একটু দাঁড়ান ঠাকুরমশাই, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। গল্পের মধ্যে তো আপনিই বলেছিলেন যে নায়েব মশাই আপনাকে সাহায্য করেছিল, সেই বিশেষ তন্ত্রবিদ্যার চিহ্ন এঁকে আপনার হাতে দিয়েছিল। তবে তিনি কেন আপনার কাছে ক্ষমা চাইছিলেন, আর তার দোষটাই বা কি ছিল? কিশোরী যেন আমার মনের কথাটাই তারানাথকে বলল। সত্যি কথা বলতে, তারানাথের কথা শুনতে শুনতে এই কথাটাই আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি জানি তোমরা আমাকে এইমাত্র ঠিক এই প্রশ্নটাই করবে। তোমাদের মতন জমিদার বাবু এই ব্যাপারটা নিয়ে ধন্দে ছিলেন। তিনিও উঠে আমাকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছিলেন, আর আমি তার উত্তরে বলেছিলাম, একটু দাঁড়াও, গলাটা কেমন খুসখুস করছে, আমি বরং একটা পাশিংশ ধরিয়ে নিই। পাসিংশয়ে একটা টান দিয়ে তারানাথ তার গল্পের শেষাংশ আমাদেরকে শোনাল। জমিদার বাবু, আপনাদের গ্রামে ভৈরবানন্দের আত্মার যে উপদ্রব শুরু হয়েছিল, তার পেছনে আসল মাথাটা আর কেউ ছিল না, ছিলেন নায়েব মশাই নিজে। নায়েব মশাই? কিন্তু আপনি কেন? কি নায়েব মশাই, আসল ঘটনাটা কি আপনি বলবেন নাকি আমি বলবো? আসলে এই তান্ত্রিক ভৈরবানন্দ আমার ঠাকুরদা ছিলেন, অর্থাৎ আমার বাবার বাবা ছিলেন তিনি। ভৈরবানন্দ আপনার ঠাকুরদা? এসব কি বলছেন আপনি? হ্যাঁ জমিদার বাবু, আমার বাবা তখন খুব ছোট, তখনই আমার ঠাকুরদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন আমাদের এই গ্রামে বসবাস ছিল না। এই গ্রাম ছেড়ে প্রায় 20 মাইল দূরে চড়কতলা গ্রামে আমাদের পৈতৃক নিবাস ছিল। ঠাকুরদার এই গ্রামে আসার খবর আমাদের বাড়িতে জেনেছিল, আর বাবা এও জেনেছিল কিভাবে গ্রামের লোকেরা আমার ঠাকুরদাকে মেরেছিল। বাবার মনে তখন থেকেই এই গ্রামের প্রতি একটা ক্রোধের জন্ম হয়েছিল, আর বাবার থেকে সেটা এসেছিল আমার মনে। জমিদারের নায়েব মশাই হবার সুবাদে আমি এই গ্রাম সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলাম। তখন আমার মনে একটা সুপ্ত ইচ্ছা জন্ম নিল যে তন্ত্রবিদ্যার কারণে আমার ঠাকুরদাকে নিজের প্রাণ দিতে হলো। কেমন হয় যদি সেই তন্ত্রবিদ্যার সাহায্যেই এই গ্রামের সর্বনাশ ঘটাই আমি? তন্ত্র সাধনার কিছু জ্ঞান আমারও ছিল, আর তারই যথাযথ প্রয়োগ করলাম এই শ্মশানে বসে কয়েক মাস আগে। অমাবস্যার রাত্রে আমি জাগ্রত করলাম আমার ঠাকুরদা ভৈরবানন্দের আত্মাকে, যিনি এসে নিজের প্রতিশোধ চরিতার্থ করবেন। গ্রামের লোকেদেরকে মন্ত্র বলে এই শ্মশানে নিয়ে আসতেন তিনি, আর তাদের সকলকে উন্মাদ করে দিতেন তিনি। আর আমাকে দেওয়া আপনার সেই তন্ত্রচক্রটা, সেটাও তো ভুল ছিল। এর মাধ্যমে মৃত সাধকের আত্মাকে আমন্ত্রণ করা যায়, কিন্তু তাকে কখনোই বিনাশ করা যায় না।
বরং সে মৃত সাধকের আত্মাই তাকে চিরতরে বিনাশ করে দেয়, যে তাকে আহ্বান করেছিল। কি তাই তো নয় মশাই? হ্যাঁ, এ কথা ঠিক। যে তন্ত্রচক্র আমি আপনাকে দিয়েছিলাম, এর মাধ্যমে আমার ঠাকুরদা ভৈরবানন্দের আত্মাকে এখানে আহ্বান করা যাবে ঠিকই, কিন্তু তাকে কখনোই বিনাশ করা যেত না। আসলে সকলের মতন আমিও তো চেয়েছিলাম যে ভৈরবানন্দের আত্মাকে বিনাশ করে গ্রামের মানুষদের মনে আবার শান্তি ফিরিয়ে আনতে। তাই জন্যেই আমি প্রথমে আপনাকে ওই তন্ত্রচক্রটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তারপরে মনে হয়েছিল ভৈরবানন্দের আত্মা তো আমার আহ্বানেই এই গ্রামে এসেছিল, তাই তার সুরক্ষার দায়িত্বও আমারই। যতই হোক, তিনি আমার আপন ঠাকুরদা ছিলেন। কিন্তু ঠাকুর মশাই, কিন্তু এ কথা আপনি জানলেন কিভাবে যে আমি আপনাকে ভুল তন্ত্রচক্র দিয়েছিলাম? না মশাই, আপনি আমাকে তন্ত্রচক্র দিতে চান এটা শুনেই আমার কিছুটা সন্দেহ আপনার উপরে হয়েছিল, কারণ একজন সাধারণ মানুষের পক্ষে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই রকম তন্ত্রচক্রকে করায়ত্ত করা সম্ভব হয় না, সে সেই মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন। একথা আমিও জানতাম, তাই গ্রামের সকলের সামনেই আমি সেই তন্ত্রচক্রের প্রসঙ্গটা তুলেছিলাম। আসলে বুঝতে চেয়েছিলাম যে এই গ্রামের কোনো মানুষ এই তন্ত্রচক্রের ব্যাপারটা সম্পর্কে জানেন কিনা। বলতে পারেন এটা একটা টোপ ফেলেছিলাম, আর আপনি আমার টোপ গিলে আক্ষরিক অর্থে আমার সুবিধাই করেছিলেন। কিন্তু এটাও ভেবে নিয়েছিলাম যে আপনি আমার কোনো বিপদ ঘটাতে পারেন। কিন্তু আমিও তো তারানাথ তান্ত্রিক, আমার বিশেষ ক্ষমতা সম্পর্কে আপনি এখনো অবগত নন। আমার এক ক্ষমতার সাহায্যে আমি মানুষের মন পড়তে পারি, যদিও এই কাজ করতে অনেকটা ধৈর্য আর অধ্যাবসায়ের প্রয়োজন হয়, আর প্রয়োজন হয় উপযুক্ত শান্ত পরিবেশের। সব জায়গায় সব সময় এই ক্ষমতাটা প্রয়োগ করা যায় না। যাই হোক, তাই আপনি যখন ঘরের মধ্যে সেই তন্ত্রচক্র অঙ্কন করছিলেন, তখন আমি আপনার মনের মধ্যে থাকা আসল তন্ত্রচক্র দেখে নিয়েছিলাম। সেই ঘরে তখন আপনি আর জমিদার মশাই থাকায় কোনো কোলাহলের পরিস্থিতির সৃষ্টি হয়নি, ফলে আমার কাজের সুবিধা হয়েছিল। আমার হাতে এই যে তন্ত্রচক্র দেখছেন, এটাই আসল তন্ত্রচক্র, যেটা আমি অতিথিশালার ঘরের দরজা বন্ধ করে আপনাদের সকলের অজান্তেই তৈরি করেছি। ছি ছি নায়েব মশাই, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, আর আপনি এতটা ঘৃণ্য একজন মানুষ ছিলেন। এই মুহূর্ত থেকে আপনার মুখও আমি আর দেখতে চাই না। আমার ঘৃণা হচ্ছে আপনাকে। আপনাকে আমি দারোগার হাতে তুলে দেব। দয়া করুন, আমায় দয়া করুন জমিদার মশাই। নায়েব মশাই, অন্যায় যখন করেছেন তখন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। আর এটা কোনো লৌহ অন্যায় নয়, অত্যন্ত গুরুতর অন্যায়। এই পাপের কোনো ক্ষমা হয় না। তবে আপনাকে একটা মিনতি করি জমিদার বাবু, উনি না হয় অন্যায় করেছেন, তবে ওনার পরিবারের তো কোনো দোষ নেই। আপনি যদি নায়েব মশাইয়ের পরিবারের জন্য কিছু মাসোহারার ব্যবস্থা করেন, যতই হোক উনি তো কোনো সময় আপনার সেরেস্তার দেখাশোনা করতেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন সেই বিষয়টা আমি ভেবে দেখব। তবে এর সাথে আপনাকে আরও একটা কথা জানানোর আছে জমিদার মশাই। ভৈরবানন্দের প্রভাব গ্রাম থেকে শেষ হতেই গ্রামের যারা তার প্রভাবে উন্মাদ হয়ে গেছে, তারা সকলেই বর্তমানে সুস্থ হয়ে গেছে। আপনি যদি তাদের মুক্তির ব্যবস্থা করেন তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে ঠাকুরমশাই, দারোগা বাবুকে বলে আমি তাদের মুক্তির ব্যবস্থা করব। এরপরের ঘটনাগুলো খুবই সংক্ষিপ্ত। পাসিং শোয়ে শেষ টানটা দিয়ে তারানাথ কথাটা বলল। নায়েব মশাইকে কারাগারে বন্দি করা হলো, আর পরের দিন সকালবেলাতে আমি জমিদার বাবুর বাড়ি থেকে, অর্থাৎ ধূম্রকুঞ্জ গ্রাম থেকে প্রস্থান করলাম। আর প্রস্থান করার সময় জমিদার বাবু পারিশ্রমিক হিসেবে বেশ কিছু মুদ্রা আর পথশ্রমের খিদে মেটানোর জন্য যথাযথ মুড়ি মুড়কি আমার ঝোলায় ভরে দিলেন। আর গ্রামের লোকেরাও সুস্থ অবস্থায় যে যার বাড়ি ফিরে এলো। তারানাথ চুপ করল।
বুঝলাম আজকের মতন তার গল্প এখানেই শেষ। আমাদেরকে এখন উঠতে হবে। বৃষ্টিটা খানিক ধরেছে, তাছাড়া বেশ অনেকটা রাতও হয়ে গিয়েছে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও ধূম্রকুঞ্জ গ্রামের বিভীষিকা। তারানাথের চরিত্রে অমিত, এছাড়া বিভিন্ন চরিত্রে সায়ন, জ্যোতির্ময়, সৌরভ, সৌম্যজিৎ, অর্পণ, সোমা, সৌর, বর্ণক, সুরজিতা, অয়ন্তিকা, সৌমিতা, প্রণীত, উর্নিশা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।